অর্ডার আছে। তাই তাইও এই ধরনের ব্যবহার করছিল। আর ওই যে কেয়ারটেকার ছিল বীরজু, ওর কি খবর? স্যার, ওনার ফোনের লাস্ট লোকেশন ওই বাংলোর বাইরেটাই দেখাচ্ছে। তারপর থেকে অফ রয়েছে, খোঁজার চেষ্টা চলছে। অদ্ভুত ব্যাপার, ওই বাংলোতে এত কিছু ঘটে গেল আর ওই বাংলোর মালকিন কিছু জানেই না। কেয়ারটেকার উধাও। আচ্ছা, ও আবার অসুস্থতার আড়ালে কোনো গেম খেলছে না তো? হতে পারে, নজর রাখতে হবে ওর উপরে। পঙ্কজ, যে মেয়েটা লাশ পাওয়া গেছে তার ব্যাপারে জানতে পারলে কিছু? স্যার, সব পুলিশ স্টেশন, নিউজ পেপারে, নিউজ চ্যানেলে পাঠিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে জানতে পেরে যাবো স্যার। চালু খেয়ে আমাদের পুরনো কেসের প্রমাণগুলো ওখানে কি করে গেল? চুপ করে বসে থাকলে হবে না, আমার উত্তর চাই। তুমি ফরেনসিক সার্জন, তুমি এই ফরেনসিক ডিপার্টমেন্টের ইনচার্জ, নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারো না। ছাড়ো তো। আমি আমার দায়িত্বটা খুব ভালো করে কি করেছো দেখতেই পাচ্ছি। তাহলে এটা বলো, আমাদের পুরনো এভিডেন্স আমাদের রেকর্ড থেকে উধাও হলো কি করে? বস বস একটা কাজ করছি, রেকর্ড রুমে গিয়ে ওখানে জিজ্ঞাসাবাদ করি, জানতে পারা যাবে বস ওখানে কি গন্ডগোল হয়েছে। প্লিজ। এতগুলো প্রমাণ কিভাবে উধাও হলো আপনারা জানতেন না? প্রমাণগুলো কত ইম্পর্টেন্ট। তাহলে আপনারা থাকা সত্ত্বেও এই চুরি হলো কি করে? কিভাবে প্রমাণগুলো উধাও হলো? স্যার, আমার উপস্থিতিতে চুরি হয়নি স্যার। তাহলে চুরি কবে হয়েছে? স্যার, এই চুরি হয়তো রাত্রে হয়েছে, কেননা আমরা তো রাত্রে থাকি না, তাই না? এই জন্য চুরি হয়েছে। আর আপনি, আপনার কি বক্তব্য শুনি? স্যার, আমি ডাক্তারবাবুকে কতবার বলেছি যে লকগুলো ঠিক করিয়ে নিতে, দরজা জানলা ঠিক করে নিতে, সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নিতে, কিন্তু ডাক্তারবাবু আমাদের কথা শোনেনি না। তাছাড়া আর কি? আর কি? স্যার, ও জানি না কাদের নিয়ে মাঝে মাঝে চলে আসেন আর বলেন যে পুরনো এভিডেন্স দেখার, জানি না কাদের নিয়ে মাঝে মাঝে চলে আসেন আর বলেন যে পুরনো এভিডেন্স দেখার আছে। ও কাকে এনেছিল? গত 3 মাস আগে কাউকে নিয়ে এসেছিলেন আর বলেছিলেন ক্রাইম জার্নালিস্ট ইনি পুরনো এভিডেন্স দেখতে চান। বস বস ও একজন জার্নালিস্ট ছিল, ফরেন্সিকের উপর একটা আর্টিকেল লিখতে চাইছিল, আমাকে রিকোয়েস্ট করলো আর আমি পারমিশন দিয়ে দিলাম। দেখো সালুকে, তুমি খুব ভালো করেই জানো যে এখানে বাইরের লোকের ঢোকার অনুমতি নেই, আর তুমি জার্নালিস্টকে এনেছিলে। স্যার, আগের মাসেও স্যার কলেজের স্টুডেন্টকে এনেছিলেন, ওকেও পুরনো তথ্য দেখাচ্ছিলেন। হতে পারে যে তাদের মধ্যেই কেউ চুরি করেছে। না বস, এটা হতে পারে না, ওরা তো ফরেন্সিক স্টুডেন্ট ছিল, ওরা আমার কাছে এসে পারমিশন চাইছিল, স্যার আমরা স্টাডি করতে চাই, কিছু প্র্যাকটিক্যাল করতে চাই, আমরা কিছু শিখতে চাই, প্লিজ আমাদের পারমিশন দিন। তাই ওদের পারমিশন দিয়ে দিই বস। বস, আমার যথেষ্ট রেসপন্সিবিলিটি আছে, আফটার অল এটা তো আমার অধিকারও বটে। দেখো সালুকে, সিআইডি কে কলঙ্কিত করার তোমার কোনো অধিকার নেই, বুঝেছ? আর তাছাড়া ফরেনসিক শেখানোর জন্য এখানে কোনো কলেজ খোলা হয়নি। তুমি এখানে স্টুডেন্টদের আনলে কি করে? কার পারমিশন নিয়েছিলে? দেখো সালুকে, একটা কথা মনে রেখো, এই রেকর্ড রুমে চাইলেই কাউকে আনা যায় না। না আমি আনতে পারি, না তুমি আনতে পারো, না এ আনতে পারে, সে কোনো পরিবারের হোক বা কোনো বন্ধু হোক। আরে ভাই। হ্যাঁ অভিজিৎ। হ্যাঁ স্যার, যে মেয়েটা খুন হয়েছে তার নাম হলো টিনা, আর উনি ওই মেয়েটার বাবা। ডক্টর নীরব স্যার, হেড অফ ফরেন্সিক, চেন্নাই। ডক্টর নীরব? 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 আরে শালুকে, আমার মেয়েকে মেরে দিয়েছে। কন্ট্রোল ইয়োরসেলফ, সব জানা যাবে। স্যার, ওনাকে আপনি চেনেন? হ্যাঁ অভিজিৎ, একটা সময় ছিল যখন আমি আর নীরব একসঙ্গে কাজ করতাম। নীরব, 1 মিনিট বস। কি কি? এই দেখো ভাই, আমার সন্দেহটা একদম ঠিক ছিল, এতে টক্সিড আছে। আচ্ছা ডক্টর, শেষ কবে নাগাদ আপনার মেয়ে টিনার সঙ্গে কথা হয়েছিল?
কবে দেখা হয়েছিল? আসলে ও কলেজের হস্টেলে থাকতো, 2 দিন আগেই হারিয়ে। নীরব, নীরব, শান্ত হও নীরব। যেই হোক ঠিক খুঁজে বার করব। আমি খুঁজে বার করব নীরব, আমি খুঁজে বার করব কে করেছে। না সালুকে, তুমি খোঁজ নেবে না। আমি খুঁজবো না মানে? মানে তুমি এই কেসে কোনো কাজ করবে না। কেন? কারণ তোমার গাফিলতির জন্য ফরেনসিক রেকর্ড রুম থেকে প্রমাণ চুরি হয়ে গেছে। সালুকে, ইউ আর সাসপেন্ডেড যতক্ষণ না কেস সলভ হচ্ছে। বস, তোমার কি মনে হয় এই সব কিছু আমার জন্য হয়েছে? তুমি আমাকে দোষারোপ করছো? দোষারোপ করছি না সালুকে, এটাই বাস্তব, আর সেটা তুমি খুব ভালো করে জানো। যদি না তোমার বন্ধু জার্নালিস্টকে ফরেনসিক রেকর্ড রুমে নিয়ে যেতে, না ওই স্টুডেন্টদের নিয়ে যেতে যাদের জন্য এই ঘটনা ঘটেছে, সেই জন্য তোমাকে সাসপেন্ড করতে হলো। কিন্তু ভাই, নীরবের আমাকে প্রয়োজন আছে, এই কেসটাতে আমার প্রয়োজন আছে, প্লিজ। না সালুকে, স্যার, স্যার আপনি আমাকে ডেকেছিলেন? ডক্টর সারিকা, এখন থেকে তুমি ওনার মেয়ে টিনার কেস ফাইল হ্যান্ডেল করবে। আমি? হ্যাঁ। কিন্তু স্যার, দয়া, অভিজিৎ, সালুকের বন্ধু জার্নালিস্ট আর ওই স্টুডেন্টগুলো যারা ফরেনসিক রেকর্ড রুমে এসেছিল, সবার খুব ভালো করে এনকোয়ারি করো, খুব ভালো করে। স্যার, ডক্টর সালুকে, ডক্টর সালুকে, ওই এসে হাজির হয়েছে ওরা দুজন, দয়া আর অভিজিৎ, আমার কাটা খাই নুনে ছিটে দিতে। আমি জানি ওরা কি বলবে, স্যার কিচ্ছু হবে না, আপনার উপর আমাদের পুরো বিশ্বাস আছে, সব ঠিক হয়ে যাবে, ছাই ঠিক হয়ে যাবে। প্রথমে অপমান করে বাইরে বার করে দেবে, তারপর এদের দুজনকে পাঠাবে মলম লাগাতে। যাও যাও, ওকে একটু সান্ত্বনা দিয়ে এসো। দেখ, হাই। মর্নিং। আরে কেন টেনশন নিচ্ছেন স্যার, সব ঠিক হয়ে যাবে। আমাদের আপনার ওপর পুরো বিশ্বাস আছে ডক্টর। আমরা বিশ্বাস করি আপনি কোনো ভুল কাজ করতে পারেন না, কিন্তু কি করব, প্রোটোকল তো ফলো করতেই হবে না। দেখো, তোমাদের থেকে আমি কোনো রকম সহানুভূতি চাই না, আর হ্যাঁ, তোমাদের এসিপি সাহেবের সহানুভূতিরও একদম দরকার নেই। আমি বাচ্চা নই, কাঁদছি না। আমি জানি প্রদ্যুমন নিজের ডিউটি সম্পর্কে খুব সচেতন হওয়া উচিত। গুড। স্যার, আমার খুব খারাপ লাগছে, আই এম ভেরি সরি। আপনার সামনে এসিপি স্যার না আমাকে। সারিকা, লজ্জা পাবার কোনো দরকার নেই। তুমি নিজের কাজটা মন দিয়ে করো, প্রত্যেকটা জিনিস মন দিয়ে দেখবে, কোনো না কোনো সূত্র নিশ্চয়ই পাবে। আমরা যা কিছু স্পর্শ করি আমাদের ছাপ রেখে যাই। রিমেম্বার, এভরি কন্ট্যাক্ট লিভস এ ট্রেস বিহাইন্ড। ব্যাস, এই ফর্মুলাটা ফলো করবে। আর হ্যাঁ, যতদিন এই কেসটা সলভ না হয়, প্লিজ এখানে আসবে না। স্যার, আরে আমি জানি আমি নিরপরাধ, আর আমি সেটা প্রমাণ করেই ছাড়ব। ততদিন পর্যন্ত প্লিজ লিভ মি অ্যালোন। তোমরা কেসটা মন দিয়ে করো। মাথা খুব গরম হয়ে আছে স্যার। খুব খিদে পেয়েছে। আজকে কি রান্না করেছেন? স্যার, হুম, এই জার্নালিস্ট শুনেছি খুবই অভদ্র একটা মানুষ। 3 মাস আগে নাকি ডক্টর নীরবের সঙ্গে ওনার ঝামেলাও হয়েছিল।
দেখছি কতটা টেরা লোকে। স্যার আপনাদের ভেতরে ডাকছে। থ্যাংক ইউ। আরে বাহ, ভাগ্য আমার, আজ তো সিআইডি টিমের সিনিয়র অফিসার দয়ার সঙ্গে আমার দেখা হয়েই গেল। আরে বসুন বসুন। আমরা এখানে বসতে আসিনি। আরে এত রাগের কি আছে মশাই? আচ্ছা ছাড়ুন চাকে। এটা বলুন যে কি খাবেন, চা, কফি, ঠান্ডা? ঠান্ডা ঠান্ডা ফান্ডা খাই না আমরা। আচ্ছা মিস্টার দয়া, আমি অনেক দিন থেকে সিআইডি টিমের উপর একটা ডকু ড্রামা করার কথা ভাবছিলাম, কিন্তু আমাদের এসিপি স্যারকে পাওয়াই যায় না। আপনি তো জানেন নিশ্চয়ই সিআইডি আজে বাজে লোককে এন্টারটেন করে না। আপনি সোজা আসল কথায় আসবেন। হ্যাঁ নিশ্চয়ই, 20 বছর ধরে আমি এই প্রফেশনের মধ্যে আছি, সব সময় পয়েন্টেই থাকি। বলুন, সবার প্রথমে কি জানতে চান? ডক্টর নীরবের সঙ্গে ঝগড়ার ব্যাপারে নাকি ফরেনসিক রেকর্ড উইং এর বেহাল অবস্থার ব্যাপারে? ডক্টর নীরবের সঙ্গে তোমার ঝগড়াটা কি ছিল? না, আমার সাথে ওর কোনো ঝগড়া ছিল না, আমি শুধু ওকে সততার একটা আয়না দেখিয়েছিলাম। ওর খারাপ লাগলো সেটা? তার মানে মানে হলো ডক্টর নীরবের কাজের ওপর আমি একটা আর্টিকেল লিখেছিলাম। আমার হিসেবে উনি ফরেনসিক কাজের জন্য বিশ্বস্ত ছিলেন না, সামান্য ঢিলে ঢালা টাইপের ফরেনসিক এক্সপার্ট ছিলেন। সেই জন্য তিনি আমার ওপর মানহানির কেস করে দিলেন। খুব অসম্মান হয়েছিল ওনার। আমি ওনার কাছে ক্ষমাও চেয়েছিলাম, কিন্তু এখন ওনার মেয়ের মৃত্যুর খবর শুনে আমার খুব খারাপ লেগেছিল। আর আপনি দুঃখ প্রকাশ করার জন্য এভিডেন্স রুম থেকে এভিডেন্স চুরি করে সেখানে ফেলে দিলেন যেখানে নীরব বাবুর মেয়ে খুন হয়েছিল। আরে দাদা, আমি এটা কেন করতে যাব? আমি কেন পুরনো হার আর রক্তমাখা শাড়ি চুরি করতে যাব? তাহলে তুমি ওই এভিডেন্স উইং এ কি দেখতে গিয়েছিলে? ফরেনসিক ল্যাব থেকে এভিডেন্স কিভাবে চুরি হয় আমি সেটা দেখতে গেছিলাম। আমি আপনাদের কাজের দুর্বলতা দেখতে গেছিলাম। থাক, এসব যেতে দিন, এগুলো বলার কোনো দরকার নেই। এখন তো আপনারাও সবটা জেনে গেছেন বোধহয়। দেখুন, বেশি বক্তৃতা দেবেন না আপনি। যতটা জিজ্ঞেস করা হচ্ছে ততটার উত্তর দিন, কেন? ব্যাস। যে নিজেদের কথা উঠলো অমনি ঝাল লাগলো? আপনাদের কাছে কি এই কথার উত্তর আছে যে কে কিভাবে ফরেনসিক ল্যাব থেকে জিনিসগুলো চুরি করলো? আমার তো মনে হয় খুনি আপনাদের দুর্বলতাটা দেখাতে চেয়েছে। যাক, ছাড়ুন সেসব। এখন বলুন যে এই সিআইডির ওপর ডকু ড্রামা সিরিজ কবে শুরু হচ্ছে? স্যার, এনাকে বিউরো নিয়ে যাই। মনে হচ্ছে ঠিকঠাক উত্তর উনি ওখানেই দেবেন। তার জন্য অনেক লম্বা চওড়া প্রসেস আছে, আর তাছাড়া প্রমাণও তো থাকতে হবে না, তাই তো দয়া? খুব তাড়াতাড়ি দেখা হবে। প্রসেস পুরো করে সমস্ত এভিডেন্স নিয়ে আসবো, আর তখন কথা বলবো সিআইডির ওপর ডকু ড্রামা বানানোর জন্য। হ্যাঁ, ডক্টর নারায়ণী, ইয়েস, হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই বলুন। যে স্টুডেন্টগুলো গত মাসে ফরেনসিক রেকর্ড রুম দেখতে গিয়েছিল তারা প্রত্যেকেই চুরি আর খুনের দায়ে সাসপেক্ট। হোয়াট? অফিসার, আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমাদের স্টুডেন্ট কখনো এরম করতে পারে না। আমরাও সেটা আশা করি যে ওরা কিছু করেনি, কিন্তু খুন তো হয়েছে আর ওরা প্রত্যেকেই অভিযুক্ত। দেখুন, আমাদের বাচ্চারা শুধুমাত্র এডুকেশন ট্যুরের জন্য গেছিল, আর আপনারা ওদের সন্দেহ করছেন? আমাদের কাজ হচ্ছে কেসটা সলভ করা আর অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়া। আপনি প্লিজ ওই 10 জন স্টুডেন্টকে ডাকুন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব আর তাদের আঙুলের ছাপ নেব। দেখুন, ব্যাপারটা বুঝুন, ওরা স্টুডেন্ট। দেখুন, ওদের উপর তো আমরা 3rd ডিগ্রি ইউজ করছি না, আমরা শুধু জিজ্ঞাসাবাদ করব। আর হ্যাঁ, ওদের কিছু বলবেন না যে আমরা কি ব্যাপারে ওদের সাথে কথা বলবো। ওকে। ফরেনসিক রেকর্ড রুম দেখে তোমাদের কেমন লেগেছিল? স্যার, আমার তো দম আটকে যাচ্ছিল ওখানে। ওটা কোনো জায়গা হলো?
পুরনো দাঁত, হাড়, রক্তে মাখা কাপড়। আমার তো এই জায়গাটা একদম ভালো লাগেনি, খুব অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তোমার কি সবসময় সর্দি কাশি হয়? না ম্যাম, মাঝে মাঝে হয়। স্যার আমার কাছে ওই জায়গাটা সম্পূর্ণ ইউজলেস ছিল, দেখাশোনা নেই, না কোনো প্রমাণ আছে ঠিক মতো। আর স্যার আমি তো ওই কোল্ড কেস ফাইলের এভিডেন্স বাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম, যাতে আমি ওটার উপরে স্টাডি করতে পারি। আমি রোমাঞ্চিত হচ্ছিলাম, খুনি আর নিহতদের চিন্তাভাবনা কল্পনা করার চেষ্টা করছিলাম। খারাপ চিন্তা, দুঃখ, কষ্ট। স্যার এখানে তো 9 জন রয়েছে, একজন নেই। হ্যাঁ, আজকে একজন স্টুডেন্ট অ্যাবসেন্ট আছে, ওর শরীর ঠিক নেই। সে কে, কি নাম তার? সারিকা। সারিকা? ওর ব্যাপারে পুরো ডিটেলসটা চাই। হ্যাঁ সারিকা, কিছু কি পাওয়া গেল? দেখো আমাদের হাতে কিন্তু সময় নেই। স্যার আমি বারবার চেষ্টা করছি যদি কোনো প্রমাণ হাতে পেয়ে যাই, যাতে সালু খেসার যে নির্দোষ এটা প্রমাণিত হয়। যাই হোক না কেন, কিছু না কিছু তো ঘটেছে। যারা সালুখেকে ফাঁসানোর চেষ্টা করেছে, কে হতে পারে আর কেনই বা সে করছে? স্যার আপনি এটা জানেন, তবুও সালু খেসারকে বের করে দিলেন। সারিকা, আমি সেটাই করেছি যেটা আইনত। না হলে সালুখেকে আমি... কি স্যার, কি আপনি কি? খুনি খুব বড় ভুল করেছে। কি ভুল স্যার? যখন তোমরা ওখানে গিয়েছিলে, ওই বাড়ির ভেতর ঘুরছিলে, ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে, সব জায়গায় যখন প্রমাণ খুঁজে বার করছিলে, তখন ফেডরিক, তখন তুমি চিহ্ন ছেড়ে যাচ্ছিলে, তোমার হাতের চিহ্ন, পায়ের চিহ্ন, আরো অনেক ছোট ছোট জিনিস, যেগুলো তোমাদের অগোচরেই ঘটছিল। আর খুনি ঠিক একইভাবে ওখানে তার চিহ্ন ছেড়ে গেছে, এমন চিহ্ন যেগুলো আমরা ট্রেস করতে পারি। ট্রেসেবল চিহ্ন? সারিকা, আমরা যা কিছু স্পর্শ করি আমাদের ছাপ রেখে যাই। রিমেম্বার, এভরি কন্ট্যাক্ট লিভস এ ট্রেস বিহাইন্ড। স্যার আমাকে হিন্ট দিয়েছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি কেন। হ্যাঁ বলুন। সারিকা কোথায়? আপনারা? সিআইডি। আপনি কে? স্যার আমার নাম রূপালী। আর সারিকা? স্যার ও তো এখানে নেই, কালকেই চলে গেছে। কোথায় গেছে? ম্যাম ও নিজের বাড়ি চলে গেছে। কালকে ও এলো, তারপর তাড়াহুড়ো করে নিজের ব্যাগ প্যাক করলো, আর খুব তাড়াহুড়োতে ছিল তাই নিজের ফোনটাও ফেলে গেছে। কোনো কারণ কি বললো এত তাড়াহুড়ো করে বাড়ি যাওয়ার জন্য? হ্যাঁ স্যার, ও বলছিল যে ওর বাড়ির কোনো লোক অসুস্থ আছে। কি? স্যার ফরেন্সিক সেন্টার থেকে জানতে পারলাম সারিকা অসুস্থ, আর এ বলছে যে ওর বাড়ির কেউ অসুস্থ। কিছু তো একটা ব্যাপার আছে। আচ্ছা রূপালী, এই সারিকার বাড়ি কোথায়? স্যার কানপুর। কানপুর? আর তোমরা একসঙ্গেই থাকতে? হ্যাঁ স্যার, আমরা রুমমেটস ছিলাম। আচ্ছা, তোমরা কতদিন একসাথে রয়েছো? এই হবে 8-9 মাস। 8-9 মাস ধরে তো একে অপরের ব্যাপারে নিশ্চয়ই ভালোই জানবে। কি কেমন মেয়ে ছিল সারিকা, কিছু বলতে পারবে তুমি? স্যার ও তো খুব ভালো মেয়ে ছিল। ইনফ্যাক্ট ও নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো, মানে ফরেন্সিক ইনস্টিটিউট যাওয়া, ওখান থেকে ফিরে আসা, এইসব নিয়েই থাকতো। ফরেন্সিক সেন্টার? তো ও কি ওখানকার কোনো কথা তোমাকে বলেছিল? হ্যাঁ, ফরেন্সিক ইনস্টিটিউটের ব্যাপারে কিছু কিছু কথা আমাকে বলতো। যেমন এই কিছুদিন আগেও আমাকে বলছিল যে... তুই জানিস রূপালী, প্রমাণ ট্রেস করে যে কাউকে ফাঁসানো যেতে পারে। রিয়েলি? কিন্তু এটা কিভাবে হতে পারে? আরে বোকা, সব কিছু হতে পারে। আমি সব করতে পারি। যে কোনো কেসকে পাল্টে দেওয়া যায় শুধুমাত্র প্রমাণের ওপর ভিত্তি করে। এবার দেখ আমি কিভাবে সবার মাথা ঘুরিয়ে দিতে পারি। স্যার টিনা ডক্টর সালুঙ্কের কেসেও তো তাই ঘটেছে। আর এই সারিকাও কেটে পড়েছেন।
ওকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। হ্যাঁ সারিকা, স্যার খুনি যেই হোক না কেন, যে এতগুলো প্রমাণ চুরি করেছে আর ক্রাইম সিনে প্লান্ট করেছে, এটা করার সময় ও নিশ্চয়ই জিনিসগুলোকে ছুঁয়েছে। কিন্তু ডক্টর সারিকা, আপনিই তো বলেছিলেন যে কোনো আঙুলের ছাপই পাওয়া যায়নি, তাহলে এই জিনিসগুলো ধরলো কি করে? আঙুলের তো কোনো ছাপ পাওয়া যায়নি, কিন্তু আমি এটা বলার চেষ্টা করছি যে এত প্রমাণ ও চুরি করেছিল আর ক্রাইম সিনে প্লান্ট করেছিল, এখন এত পরিশ্রম করার পর ওর একটু তো ঘাম হয়েই ছিল। মানে সোয়েট অ্যানালিসিস। এক্স্যাক্টলি, সোয়েট অ্যানালাইসিস করেছি, আর ওই প্রসিডিয়ারে আমি একটা ডিএনএ পেয়েছি। এই দেখুন, এই ডিএনএ থেকে আমি এটাই জানতে পেরেছি যে এই লোকটার একটা বিশেষ ধরনের রোগ আছে, সিস্টিক ফাইব্রোসিস। এটা কি ধরনের অসুখ? এটা একটা জেনেটিক রোগ পুরবি। এই রোগটার থেকে মানুষের বডি অর্গানস যেমন কিডনি, লাংস, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন সব ড্যামেজ হতে থাকে। কিন্তু ডক্টর সারিকা, এই রোগটা চেনা যায় কিভাবে? মানে কোনো সিমটমস তো আছে? সিমটমস আছে। যদি এই রোগটা অনেক বছর ধরে থাকে তাহলে সেই মানুষটার গ্রোথ পুয়ার হয়ে যায়, ফ্যাটি স্টুলস হতে থাকে, শ্বাস নিতে প্রবলেম হয়, খুব কাশি হয়, ইনফ্যাক্ট সাইনাস ইনফেকশন হতে পারে। শ্বাস নিতে কষ্ট আর কাশি। আচ্ছা, তার মানে এরকম পেশেন্টদের নিশ্চয়ই হসপিটালে বারবার যাতায়াত করতে হয়। কনস্ট্যান্ট মনিটরিং এর দরকার হয়। ব্যাস তাহলে অভিজিৎ, শহরে যতগুলো হসপিটাল আছে সেখানে গিয়ে খোঁজ নাও এই ধরনের রুগী কজন আছে, আর তাদের মধ্যে কি এমন কোনো পেশেন্ট আছে যার আমাদের এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক আছে। এই কেসটা আমরা একসঙ্গে কাজ করেছিলাম। ইয়েস, ডক্টর নীরবের মেয়েকে খুন করা হয়েছে, আমাকে সাসপেন্ড করা হয়েছে, তো বাকি রইল ললিত। যদি এই সবকিছু কেসটার জন্য হয় তাহলে ললিতের সঙ্গেও নিশ্চয়ই কিছু ঘটেছে, নাহলে হয়তো ঘটবে। ললিতকে খুঁজতে হবে, কিন্তু এত বছর ধরে ললিতের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কি করে খুঁজবো? ট্রাই করে দেখি। আর ইউ শিওর এটা ওনার ছবি? হ্যাঁ স্যার, উনি। আর ওনাকে হসপিটালে 2-3 বার আসতেই হয়। মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দয়া, খুনির ব্যাপারে জানতে পেরেছি। কি ডক্টর ললিত মারা গেছেন 5 বছর আগে? হ্যাঁ স্যার, আপনারা মেয়ের সাথে দেখা করতে পারেন। কোথায় ওর মেয়ে? আমি কথা বলতে পারি? সে তো মুম্বাইতে আছে স্যার, সারিকা নাম ওর। সারিকা? হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ। সারিকা মুম্বাইতে। সত্যের খুব কাছেই আছো তুমি।
এইটাই শেষ জায়গা যেখানে খুনটা হবে। অপেক্ষা করছি তুমি আসবে ওইখানে যেখান থেকে সব শুরু হয়েছিল 8 বছর আগে। বছর আগে সারিকা একে কে মারল? হঠাৎ আলোটা নিভে গেল কেন? স্যার সালুনকা স্যারের ফোন তো বাজছে, কিন্তু উনি ফোনটা ধরছেন না। উনি আবার বিপদে পড়েননি? ডক্টর সালুকের ফোনের লোকেশন এক্ষুনি ট্র্যাক করো, দেখো কোথায় আছে। আর এই খুনিরও। এসব কি করছো? তোমার মৃত্যু আস্তে আস্তে আর খুবই কষ্টদায়ক। তোমার শরীরের এক এক ফোঁটা রক্ত যখন তোমার শরীর থেকে আস্তে আস্তে বেরোবে না, তখন খুব মজা আসবে তোমার, তাই না? কিন্তু তুমি এসব কেন করছো? নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছি। আরে খুনি হচ্ছ তোমরা তিনজন। তোমার বাবা রঘু? হ্যাঁ, রঘু, যাকে তুমি, ডক্টর ললিত আর ডক্টর নীরব মিলে মেরে ফেলেছো। আর তোমাদের জন্য আজ আমার বাবা আমার সাথে নেই। মেরে ফেলেছি? আমরা? কিভাবে? প্রমাণ জোগাড় করে মেরে ফেলেছো। তোমরা প্রমাণ জোগাড় করে আমার বাবাকে ফাঁসির শাস্তি দেয়া করিয়েছো। দেখো দেখো, প্রমাণ জোগাড় করা, শাস্তি দেওয়া, এটা ফরেনসিকের কাজ। কাজ এটা? নিশ্চয়ই নিশ্চয়ই এটা তোমাদের কাজ, কিন্তু তোমরা আমার ব্যাপারে তো ভাবোনি না। ওই মেয়েটার ব্যাপারে যার থেকে যার বাবাকে ছিনিয়ে নিয়েছো। আমার বাবার মৃত্যুর পরে আমি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। আর এই সব থেকে বেরোনোর পরে আমি ভেবে নিয়েছিলাম, ঠিক করে নিয়েছিলাম যে আমি তোমাদের তিনজনকেই এই মৃত্যুর শাস্তি দিয়ে তারপরেই ছাড়বো। আর এই জন্যই তুমি টিনাকে মেরে ফেলেছো? হ্যাঁ, মেরে ফেলেছি আমি ওকে, কারণ আমি জানতাম ডক্টর ললিত 5 বছর আগেই মরে গেছে। আর পড়ে রইল তুমি আর ডক্টর নীরবের প্রশ্ন। তো আমি জানতাম যে ডক্টর নীরব নিজের মেয়ে টিনাকে খুব বেশি ভালোবাসে। টিনার মরে যাওয়ার পর ও নিজেই নিজেকে মেরে ফেলবে। আর তুমি, আর পড়ে রইল তোমার প্রশ্ন, তুমি তোমার ফরেনসিক অফিসকে খুব ভালোবাসো। যখন ওখান থেকে তোমাকে ধাক্কা মেরে অপমান করে বার করে দেবে, তখন তো তুমি নিজেকেই নিজে মেরে ফেলবে। কিন্তু সারিকা তোমার কি ক্ষতি করেছিল? সারিকা? ওকে তো মরতেই হতো। ও ললিতের মেয়ে ছিল যে, আর ফরেনসিকে কাজ করতো। আর আমার কাজে তো আসতোই। ওর সাহায্যে আমি ফরেনসিক অফিসার সব প্রমাণ জোগাড় করেছিলাম।
তোমার ফরেন্সিক অফিস তোমার বিরুদ্ধে? এই দেখো ডক্টর সালুকে, হয়ে গেল আমার বদলা পূরণ। আর যতক্ষণে সিআইডি এখানে আসবে ততক্ষণে তুমি ওপরে। গুড বাই ডক্টর সালুকে। রূপালী, খেলা শেষ তোমার। আমার খেলা শেষ নাকি সালুকের? বাঁচাতে পারবে তো তোমরা? তো বাঁচিয়ে নাও। রক্তের ঋণ তো চাপিয়ে দিলে বস আমার উপর। রক্তের ঋণ তো চাপাইনি আমি তোমার ওপর, আমি তো বরং তোমার ঋণ শোধ করলাম। অপরাধীদের শাস্তি দিতে সাহায্য করেছিলে, সেই ঋণ এবার শোধ করে দিলাম। আচ্ছা শোনো, অনেক রেস্ট হয়েছে, এবার কাজে লেগে পড়ো। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সারিকা একা লাশগুলোর সঙ্গে কথা বলছে। ওহো সারিকা, অভিজিৎ তো তোমার খুব প্রশংসা করছে। দেখো ভাই, এখন এক সপ্তাহ তো আমি এখান থেকে নড়ছি না বস। এক কাজ করো না, ততদিন সারিকাকে দিয়ে কাজটা করিয়ে নাও। ঠিক আছে, তাহলে বিশ্রাম নিন। সাইলেন্স প্লিজ। সালুকে, সাইলেন্ট, চুপ। এই চলো, ফাইনালি সেই সময়টা এসেই গেল যখন আমি আকাশে পাখির মতো উঠতে পারবো। ইয়েস, আর তোমার ওরা আমি আমার ক্যামেরায় ক্যাপচার করব। কিন্তু মিস্টার মুক্ত পাখি, খোলা আকাশে এত দূরে উড়ে চলে যেও না যে কোথাও হারিয়ে যাও। ডোন্ট ওয়ারি ম্যাডাম, এমনিতেও রনি স্যার যদি আকাশে হারিয়েও যান তাহলেও মাটিতেই ফেরত আসতে হবে। ওড়ার আগেই তুমি আমাকে নিচে আসার কথা বলছো। চলো, হয়ে গেছি তৈরি। অল দ্য বেস্ট। Yes, this is so much fun! Oh my god! Yes, come on, keep going, keep going. Aya, I love you! Ronnie, I love you too. ওয়াও, মনে হচ্ছে না ভালোই এক্সপিরিয়েন্স আছে। অফ কোর্স, আমেরিকাতে ও অনেক অ্যাডভেঞ্চার স্পোর্টস ট্রাই করেছে, বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, আরো অনেক। ইন্ডিয়াতে কোনো কিছু ট্রাই করেনি, আর যখন ইন্ডিয়াতে এসেছে এই সারাদিনের জন্য, তো কেন কিছু ট্রাই করবে না? রনির কিছু হয়েছে। চল, রনির কিছু হয়েছে, দেখো। আমি আর রনি এখানে ছুটি কাটাতে এসেছিলাম। আমি কি করে জানবো এটাই রনির জীবনের শেষ দিন হবে? দেখো, আমরা জানি এই সময়টা খুব কঠিন, কিন্তু প্লিজ ভেঙে পড়ো না। আমি এবার নিউ ইয়র্কে গিয়ে ওর বাবাকে কি জবাব দেবো? আমরা একসাথে এসেছিলাম, কিন্তু ফিরে যাব একা। আপনি কাউকে সন্দেহ করেন কে মারতে পারে রনিকে? স্যার, রনিকে কেউ কেন মারবে? আমরা তো এখানে কাউকে চিনিও না। এমনটা নয় তো যে ওর কোনো শত্রু আমেরিকা থেকে ফলো করতে করতে এখানে এসেছিল? না স্যার, রনির কোনো শত্রু এখানে ছিল না। হি ওয়াজ সাচ এ লাইভলি পারসন, সবাই ওকে পছন্দ করতো। তাহলে তুমি বলতে চাইছো এখানে ইন্ডিয়াতে ওর কোনো আত্মীয় স্বজন, বন্ধু বা অন্যান্য কেউ নেই এখানে? এই দেশটা আমাদের জন্য অচেনা স্যার, সবকিছু এই প্যারাগ্লাইডিং এর লোকেরা করেছে। প্লিজ অ্যারেস্ট দেম। আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? এটা আমাদের রুজি রুটির ব্যাপার, আমি কেন মারতে যাব ওনাকে? তাহলে কে মেরেছে রনিকে? স্যার, এটা তো আমিও বুঝতে পারছি না। 3000 ফুট উচ্চতায় গুলি কি করে চললো? কেই বা চালালো? তাহলে রনি 3000 ফুট উঁচুতে উঠছিল? হ্যাঁ স্যার, আমি নিজে গিয়ার চেক করেছিলাম, আর কোনো প্রবলেম ছিল না তার মধ্যে। আর ওর আশেপাশে কাউকে উঠতে দেখেছো? আশেপাশে না স্যার, কেউই ছিল না। আকাশ একদম পরিষ্কার ছিল, চারপাশটাও পরিষ্কার ছিল, আর উনি ওনার রাইড এনজয় করছিলেন। কিন্তু হঠাৎ বুঝতে পারলাম না কি হলো, একদম দড়াম করে নিচে এসে পড়লেন। এই যে ক্ষতটা দেখছো,
আমার মনে হচ্ছে অনেক দূর থেকে গুলি চালানো হয়েছিল, হয়তো কোনো রাইফেল দিয়ে। হ্যাঁ, রাইফেলই হবে, কারণ যে হাইটে এই উড়ানটা উড়ছিল ওখান থেকে তো কোনো শার্প শুটারই গুলি চালাতে পারে, কোনো রাইফেল দিয়ে। এখানে আশেপাশে কাউকে বন্দুক বা রাইফেল নিয়ে দেখেছিলে কাউকে? এখানে বন্দুক আনা অ্যালাউ নয় স্যার। আপনি আসল বন্দুকের কথা বলছেন স্যার? পুজোর ক্যাপ বন্দুক ফাটানোরও অনুমতি নেই। আপনারা কাউকে দেখেছেন এখানে? না ম্যাম, না তো। না না ম্যাম। আচ্ছা আলিয়া, আপনি যখন এখানে এলেন রনির সাথে, আপনার কাউকে সন্দেহ হয়েছিল? মানে কেউ আপনাদের ফলো করছে, এমন কোনো লোক যে গন্ডগোলের মনে হচ্ছে? না স্যার, এরকম তো কেউ ছিল না। তাহলে কি গুলি আকাশ থেকে চলেছিল নাকি? স্যার আমি তো বললাম, রনি স্যারের আশপাশে তো কেউই উড়ছিল না, তাহলে আকাশ থেকে গুলি চালালো কে? হ্যাঁ স্যার, আকাশে কেউ ছিল না। আপনি চাইলে এই ফুটেজগুলো চেক করতে পারেন, এখানে কেউ নেই ওর সাথে। এই ফুটেজে তো রনির আশেপাশে তো দূরে দূরেও কাউকে দেখা যাচ্ছে না। স্যার নিচে থেকে ওপরে তো কেউ গুলি চালায়নি। ইনি বলছেন যে যখন ও ওপরে উঠছিল কেউ ওর আশেপাশে ছিল না, ওপর থেকেও কেউ গুলি করতে পারবে না। আমার মাথায় এটা ঢুকছে না কে কোথা থেকে গুলি চালালো আর কিভাবে, বুঝতে পারছি না স্যার। অদ্ভুত ব্যাপার তো, ওর কোনো শত্রু নেই, তাহলে ওকে খুন করার জন্য এরকম প্ল্যানিং কে করতে পারে? কেসটা খুব জটিল মনে হচ্ছে। কোনো বাঁকা লোককে এখানে পাঠিয়ে দিই, বাঁকা প্রমাণ, হয়তো সে কিছু পেতে পারে। আরে বাহ, আজকে আপনারা দুজনে এমন ভাবে কাজে ডুবে আছেন যে মনে হচ্ছে যে অনেক প্রমাণ আমাদের হাতে দিয়ে আমাদেরকে পাঠাবেন এখান থেকে। অনেকগুলো প্রমাণ? হ্যাঁ। আর যদি একটাও না পাওয়া যেত? সোজা করে বলো না, কোনো প্রমাণ পাওনি, খুঁজে দেখোনি? ডক্টর সালুকে ওই গুলির ব্যাপারে কিছু জানতে পারেননি? আপাতত এইটুকু জানতে পেরেছি ভাই, ওপর থেকে কোনো ইউএফও গুলি চালিয়েছে। শালুকে তুমি না কোনোদিনই সোজাসুজি করে কথা বললে না। আরে এটা কি, এটা বোঝাও, আমাকে বোঝানোর জন্য এরকম করছো? হ্যাঁ বলো। এ দেখো বস, রনি মাটি থেকে 3000 ফুট উঁচুতে উঠছিল, আর ওর গুলিটা লেগেছে তার ওপর থেকে প্রায় 1000 ফুট উঁচু থেকে, আর এই গুলিটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে গায়ে লেগেছে। আমার তো ভেবেই কেমন যেন মাথাটা ঘুরছে। আকাশের উপর থেকে কে গুলি চালাতে পারে ওর উপর? এটা কিভাবে সম্ভব? এখনো হয়নি, আরো বাকি আছে বস। এই গুলিটা প্রায় 3 কিলোমিটার দূর থেকে ছোড়া হয়েছে। ভারী অবাক কাণ্ড, তাই না দয়া? 3 কিলোমিটার দূর থেকে গুলি চালানো হয়েছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রনির গলার ভেতর ঢুকে যায় আড়াআড়ি। তার মানে রাইফেলটা খুব পাওয়ারফুল ছিল মনে হয়। একদম ঠিক বস, রাইফেলটাও পাওয়ারফুল ছিল, আর গুলি যে চালিয়েছে তারও হাতটা পাকা। এত উঁচুতে হাওয়া খুব জোরে প্রবাহিত হয়, আর টেম্পারেচারও কম বেশি হতে থাকে, তবুও লক্ষ্যটা মিস করেনি, একদম নির্ভুল পয়েন্টে গিয়ে লেগেছে। গুলি যে চালিয়েছিল খুব পাকা খেলোয়াড়, ডক্টর, শার্প শুটার। একদম। আর এইরকম শার্প শুটার সহজে তো পাওয়া যায় না যে এই কাজটা করে দেবে। কিন্তু স্যার আমরা সমস্ত ভিডিও দেখেছি, যখন রনি আকাশে ছিল তখন ওর আশেপাশে কোনো প্যারাসুট বা চপার ছিল না স্যার, আকাশ একদম পরিষ্কার ছিল। সেটাই তো বুঝতে পারছি না যে ওই কিলার কোথা থেকে গুলিটা চালিয়েছিল, অথচ আকাশটা পরিষ্কার ছিল। ও কি মেঘের আড়ালে লুকিয়ে ছিল? আর স্যার ওই গুলিটার থেকে কি জানতে পারলাম? কিচ্ছু পাওয়া যায়নি পুরবি। আমি ব্যালিস্টিক ডিপার্টমেন্টের পুরো ডেটা চেক করেছি, এরকম গুলির তো কোনো রেকর্ডই নেই। স্যার এই গুলিটা নিশ্চয়ই কাস্টমে বানানো হয়েছে। হ্যাঁ, নিজের মতন গুলিটা বানিয়েছিল, এমন গুলি যেটা 3 কিলোমিটার দূর থেকে চালানো যায় আর সোজা গিয়ে টার্গেটে হিট করে। আর স্যার এই গুলিটা যখন এত শক্তিশালী, তো এর রাইফেলটাও বেশ স্পেশাল হবে। হ্যাঁ, এক কাজ করা যাক,
গুলিটাকে ব্যালিস্টিক ডিপার্টমেন্টে যাচাইয়ের জন্য পাঠাই, দেখি কি রিপোর্ট আসে। আর সে যেই হোক, এত উপরে চলে গিয়েছিল খুন করার জন্যে, এবার ওকে তো মাটিতে নামতেই হবে। ব্রাদার, উই ক্যান ডু ইট। আরে ইয়ার গুরু, আর চলতে পারবো না, খুব হাঁপিয়ে গেছি আমি। ব্যাস নবীন, আর বেশি দূর নয়, 3000 ফিট চড়ে ফেলেছি, পাশেই আছে। উই ক্যান ডু ইট, কাম অন। এমন মনে হচ্ছে যে রনির মার্ডারের ফটোকপি দেখছি। 3000 ফিট উপরে ঠিক ওরকমই গুলি মেরেছে মাথার পেছনে। একেও একইভাবে গুলি চালিয়েছে। আচ্ছা, তোমরা যখন ট্রেকিং করছিলে, এই হিতেনের পিছনে কেউ কি ছিল? না স্যার, হিতেনই সবার পিছনে ছিল স্যার। স্যার এই দেখুন ফুটেজ। স্যার স্যার এটা ওই জায়গায় যেখানে এই সব কিছু হয়েছে। অদ্ভুত তো, পিছনে তো খোলা আকাশ রয়েছে, এমন কোনো জায়গা নেই যেখান থেকে গুলি করা যায়। তাহলে ওর গুলি লাগলো কি করে? দুটো কেসেই ধরা যাচ্ছে না যে গুলি কোথা থেকে চলেছে। স্যার একদম ঠিক বলছেন। আকাশ থেকে কোনো কাক বা পায়রা কি করে গুলি চালায়? এই গুলিটা চালালো কে? আর এই দুটো গুলি 24 ঘন্টার মধ্যেই চলেছে। আমার মনে হয় এই দুটো কেসের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। আচ্ছা, এই হিতেন কি কাজ করতো? স্যার কলেজ স্টুডেন্ট ছিল স্যার, মুম্বাই গ্র্যাজুয়েশন করতে এসেছিল স্যার। ট্রেকিং এর অনেক শখ ছিল। অভিজিৎ, বুঝতে পারছি না যে কেউ একজন কলেজ স্টুডেন্টকে মারার জন্য এত প্ল্যান করবে কেন। সেটাই তো, প্রথমে রনি আর এখনই হিতেন। তবে আকাশ থেকে তৃতীয় গুলিতে অন্য কেউ মারা যাওয়ার আগে এই খুনিকে ধরতেই হবে খুব তাড়াতাড়ি। গত 24 ঘন্টায় দুটো খুন হয়েছে, দুটোই যুবক, আর দুজনকে মারার পদ্ধতিও অদ্ভুত। অদৃশ্য খুনি। স্যার দুজনেরই মৃত্যু হয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে। মাটি থেকে 1000 ফুট ওপরে মেরেছে স্যার। কিন্তু স্যার ভাবার বিষয় এটাই যে খুনি এই অ্যাডভেঞ্চার স্পোর্টের সময়টাই কেন বাঁচলো এদেরকে মারার জন্য? ও তো ওদের যে কোনো সময় মারতে পারতো। এত লম্বা প্ল্যান দুটো বাচ্চাকে মারার জন্য? শুধু প্ল্যানিংটাই বড় ছিল না দা, গানটাও বড় ছিল। এই যে এইরকম। এটা কি রাইফেল স্যার? এটা হলো PX-65 রাশিয়ান গান। এটা লং রেঞ্জ। এইরকম বন্দুক দিয়ে মারা হয়েছে। ডক্টর সালুকে, এই বন্দুকটা দিয়ে 3 কিলোমিটার দূরে টার্গেটে কি হিট করা যায়? হ্যাঁ ফ্রেডি, শুটিং রেঞ্জে আমি এটা ট্রাই করে দেখেছি। এর রেঞ্জ 3 কিলোমিটারের বেশি আছে। এরকম বন্দুক তো হয় মিলিটারিদের কাছে থাকবে, আর না হলে উগ্রপন্থীদের কাছে। ঠিক বলেছো বস। আর সেই জন্য আমার মনে হয় এটা শুধুমাত্র মার্ডারের ব্যাপার নয়, বড় ধরনের অপরাধ হতে চলেছে, লার্জ স্কেলে। স্যার একটা কাজ করো, দিল্লিতে যাও আর ইন্টেলিজেন্স ব্যুরো থেকে খোঁজ নাও যে এরকম বন্দুক কাদের হাতে থাকতে পারে আর সেটা কিভাবে। এই সমস্ত খুন এই রাইফেল দিয়েই হয়েছে। আর আপনারা তো জানেনই
এরকম হাই প্রোফাইল রাইফেল তো সবার কাছে থাকে না। আপনি একদম ঠিক বলছেন স্যার। আর যেটা আমাদের দেখা দরকার সেটা হলো এই রাইফেলটা যদি কেউ কিনতেও চায় তাহলে কিনতে পারবে না। এটা একটা কিংবা দুটো পিসে বিক্রি হয় না, বড় অ্যালটমেন্ট হয় এগুলোর। তাহলে কয়েক বছর আগে যে আতঙ্কবাদী হামলা হয়েছিল তার মধ্যে এই ধরনের রাইফেল ইউজ হয়েছিল? হ্যাঁ স্যার। তাহলে আপনাদের কোনো আতঙ্কবাদী গ্রুপের উপর সন্দেহ হয়? আগে হ্যাঁ স্যার, যদি আমাদের সন্দেহ ঠিক হয় তাহলে আমরা জানি যে এর পেছনে ঠিক কার হাত আছে। কার? এই অঞ্চলেই কিছুদিন আগে আমাদের আর্মি অনেক অস্ত্র আটক করেছিল। ওই অস্ত্রের মধ্যে এই রাইফেলটাও ছিল। হ্যাঁ প্রতাপ, স্যার, সমস্ত আতঙ্কবাদী মরে গেছে, ওদের মধ্যে একজন পালিয়ে গেছে, তবে আমরা সমস্ত হাতিয়ার আটকে নিয়েছি। ওয়েল ডান প্রতাপ। স্যার, আর যে টেররিস্টরা পালিয়ে গেছে তাদের সম্পর্কে সমস্ত পোস্টকে অ্যালার্ট করে দাও। তাহলে এই কাজ ওই আতঙ্কবাদীর হতে পারে যে পালিয়ে গিয়েছিল ওখান থেকে। হ্যাঁ স্যার। আর আমাদের ইনফরমেশন অনুযায়ী এই আতঙ্কবাদী গ্রুপ খুব বড় একটা কিছু করতে চলেছে। বোধহয় এটাই সেটা শুরু। এই দুটো অপরাধ সাধারণ কোনো খুন নয়, এটা নিশ্চয়ই কোনো বড় সড় ষড়যন্ত্র, কোনো দুষ্কৃতী আক্রমণ ঘটতে চলেছে। হ্যাঁ স্যার। আর এই খুনগুলোকে আটকানোর জন্য প্রথমে আমাদের আকাশ থেকে চলা গুলির রহস্য ভেদ করতে হবে স্যার। আর এই রহস্যের কিনারা করার জন্য সবার আগে আমাদের এটা জানতে হবে যে এই আতঙ্কবাদীরা রনি আর হিতেনের মতো সাধারণ লোকের হত্যা কেন করলো। আচ্ছা, এমন কি কমন আছে এই দুটো কেসে? স্যার, দুটো মার্ডারই আকাশে হয়, দুবারই গুলি উপর থেকে চালানো হয়েছে, পুরো পাওয়ারফুল রাইফেল দিয়ে। এটা প্রফেশনাল শার্প শুটারের কাজ হবে। আর স্যার, এই দুটো কেসেই কোনো ভ্যান্টেজ পয়েন্ট নেই, আর এমন কোনো জায়গা নেই যেখানে বসে খুনি এই দুজনকেই গুলি করতে পারে। তেমন কোনো জায়গা ছিল না, তেমন কোনো জায়গা ছিল না। খুন করার এটাই মূল কারণ নয় তো? তাহলে স্যার আপনি বলতে চাইছেন যে খুনির কাছে বসে গুলি চালানোর কোনো জায়গা ছিল না, আর ও এটা শিওর হতে চেয়েছিল যে টার্গেট যেন কোনোভাবেই মিস না হয়, সেই জন্যই ও এদের উপরে প্র্যাকটিস করছিল। এক্স্যাক্টলি অভিজিৎ, এক্স্যাক্টলি। সে গুলি ছোড়ার প্র্যাকটিস করছিল। তার মানে স্যার, ওর আসল টার্গেট অন্য কেউ? স্যার, যদি কোনো ভ্যান্টেজ পয়েন্ট নাই থাকে তাহলে ও গুলি চালাচ্ছিল কোথা থেকে? পঙ্কজ, উত্তরটা তোমার প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা এটা বলো, আমরা মানুষ ডানা ছাড়া আকাশে কিভাবে ওড়ে? স্যার, এরোপ্লেন বা হেলিকপ্টারের মাধ্যমে। ব্যাস, তুমি তোমার উত্তর পেয়ে গেছো। কিন্তু স্যার, ওখানে ওই ক্রাইম সিনে আকাশের ওপর কোনো চপার তো ছিলই না স্যার, না কোনো কেবল কার ছিল ওখানে। তাহলে অন্য কিছু থাকবে, অন্য কিছু থাকতে পারে। অভিজিৎ, ম্যাপটা বের করো, ওই এলাকার চারপাশটা ভালো করে দেখো, দেখো এমন কিছু পাওয়া যায় কিনা। এমন কিছু আছে নাকি যেখান থেকে মানুষ হাওয়ায় উঠতে পারে? জঙ্গল আছে, আর হ্যাঁ, দুটো হট এয়ার বালুন রেঞ্জও রয়েছে। একটু দেখো তো, যেখানে খুন হয়েছিল সেখান থেকে এটা কতটা দূরে? স্যার, এই দুটো 60 কিলোমিটার রেডিয়াসের মধ্যে। তাহলে একটা কথা তো কনফার্ম, খুনি ওখানে হট এয়ার বেলুনে বসেছিল, আর সেখান থেকেই ও গুলি চালিয়েছিল 3 কিলোমিটার দূর থেকে। স্যার, কেউ যদি হট এয়ার বেলুনে চড়তে চায় তাহলে আগে থেকে বুকিং করতে হয়, এমনি কেউ যেতে পারে না। কোনো ব্যাপার না, তোমরা ওই হট এয়ার বেলুনের অফিসে গিয়ে খোঁজ নাও যে এমন কোন টুরিস্ট ছিল যে ওই দুটো দিনে ওই দুটো হট এয়ার বেলুনে ঘুরেছিল। এটা টোটাল 12 জনের লিস্ট আছে যারা সেদিন হট এয়ার বেলুনে বসেছিল। কিছুজন একা বসেছিল, কিছুজন গ্রুপ বানিয়ে বসেছিল। তোমার কি মনে আছে এদের মধ্যে কতজনের কাছে কোনো জিনিস বা ব্যাগ ছিল? বা কোনো সন্দেহজনক কাউকে দেখেছো? না, বদমাস তো কাউকে লাগছিল না, কিন্তু একজন বয়স্ক আন্টি ছিলেন, পিঠে একটা ব্যাকপ্যাক ছিল, আর চোখে চশমা আর মাথায় টুপি পরেছিলেন। হ্যাঁ, আমরাও অবাক ছিলাম যে এই বয়সে এই সব ট্রাভেলিং এর ইচ্ছা। আর যখন ফটো তোলা হচ্ছিল উনি লজ্জা পাচ্ছিলেন আর নিজের মুখ লুকোচ্ছিলেন। রবি, এই বয়স্ক আন্টি শার্প শুটার শুনে একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ স্যার, আমি এখানে পাইলট। 25শে ফেব্রুয়ারি স্যার, সব মিলিয়ে আমি 6 জনকে এয়ার বেলুনে চাপিয়েছি স্যার, আর 2 জনকে দিনের স্যার। আচ্ছা, তাদের মধ্যে কেউ মানে গন্ডগোলের লোক মনে হয়েছিল?
কিংবা যার কাছে কোনো জিনিসপত্র ছিল? স্যার এরকম তো কেউ ছিল না। হ্যাঁ, একজন বয়স্ক মানুষ ছিল, জানি না কারো বারবার চিৎকার করছিল। হয়তো ওর মুড খারাপ ছিল বা খিটখিটে ধরনের ছিল। ওনার হাতে কোনো কিছু ছিল? জিনিস তো ছিল না। হ্যাঁ, একটা লাঠি নিয়ে হাঁটছিল। লাঠি নিয়ে হাঁটছিল? এই, তোমাদের সাহস কি করে হলো আমার ছবি নেওয়ার, আমাকে জিজ্ঞেস না করে? কিছু ভদ্রতা আছে না নেই? ওরাও ওগুলো ওরাও। আচ্ছা, ফটো তোলার জন্য রেগে গেছিল? কি অদ্ভুত ব্যাপার তাই না স্যার? লোক হট এয়ার বেলুনে তো প্রতিদিন বসে না, তাই না? তারা নিজেরাই ফটো তুলতে চায় যাতে এই স্মৃতিকে তারা সারা জীবন রাখতে পারে। আর কোনো বিশেষ কথা মনে আছে ওর ব্যাপারে? স্যার জানি না বলাটা ঠিক হবে কিনা। না না, বলো, যেটা মনে আছে খুলে বলো। ওনাকে হাঁটতে দেখে মনে হচ্ছিল না যে ওনার লাঠির প্রয়োজন আছে, কিন্তু তাও উনি লাঠি নিয়েই চলছিলেন। আচ্ছা, হ্যাঁ স্যার। কিছু জানতে পারলে? স্যার এখানে একজন বয়স্ক মহিলা এসেছিল, আর তার হাতে একটা ব্যাকপ্যাকও ছিল। আর হ্যাঁ, ওই মহিলা ছবিও তুলতে চাইছিল না। আচ্ছা, এখানেও একজন বুড়ো লোক এসেছিল হট এয়ার বেলুনে চড়তে লাঠি নিয়ে, আর তারও ফটো তোলায় আপত্তি ছিল। স্যার এই বয়স্ক মহিলা আর বয়স্ক লোক একই ব্যক্তি নয় তো? ওই শার্প শুটার, ওর ব্যাগে আর ওর লাঠিতে ওই রাইফেলটা ছিল যা দিয়ে খুন করেছে। আর স্যার দুদিনই এ একাই ওপরে গিয়েছিল, কারণ যদি অন্য টুরিস্টের সাথে যেত তাহলে রাইফেল সেট করতে আর টার্গেট সেট করতে প্রবলেম হয়ে যেত। না পুরবি, আমার মনে হচ্ছে একলা যায়নি। মানে? মানে ওই হট এয়ার বেলুন চালানো আর সঙ্গে এই রাইফেলটা চালানো দুটো কাজ একসঙ্গে করা মুশকিল। ওই হট এয়ার বেলুনের পাইলটও ছিল সঙ্গে। মানে স্যার এই অপরাধে পাইলটও যুক্ত? একটা কাজ করো, ওই পাইলটটাকে ধরো তাড়াতাড়ি। ওই দিন ওই বয়স্ক মহিলাকে বেলুনে উপরে কে নিয়ে গিয়েছিল? পাইলট কে ছিল? সঞ্জীব ছিল। এই এই পালাবি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। না আমাকে মারতে পারবে না ওকে। এই এই সঞ্জীব! আরে তো প্রাণ দেওয়ার জন্য একদম তৈরি ছিল। এটা কোনো ছোটখাটো মার্ডার নয় পঙ্কজ, অনেক বড় মিশন। যদি তাড়াতাড়ি আটকানো না যায় তাহলে বড় সড়ো বিপদ হবে। আচ্ছা গীতা, 24শে ফেব্রুয়ারি যে লোকটা গ্রুপে যেতে চাইছিল না, একলা যেতে চাইছিল, ওর পাইলট কে ছিল? কে নিয়ে গেছিল? সোলো ট্রাভেলারকে তো দিনেশ নিয়ে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার দিনেশ, এতক্ষণ ধরে চুপ করে আছো, কিছু বলছো না কেন? তোমরা আমাকে ধরতেই পারবে না। এখন যমরাজ তোকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মুডে নেই। যতক্ষণ না আমাদের প্রশ্নের উত্তর আমরা পাবো, তোকে বেঁচে থাকতে হবে। চল। মারো, যত পারো মেনে নাও, আমার কিচ্ছু যায় আসে না। আর তাছাড়া তোমাদের এই আইনের কমজোরি থাপ্পড়ে এত শক্তি নেই যে আমার অপরাধের মজবুত হাড়কে গলাতে পারবে, বুঝলে? তোমার ওপর যদি টর্চার করতেই হতো তাহলে ওর জন্য তো 2 মিনিটের কাজ আমাদের কাছে। কিন্তু তারপর মনে পড়ে তোমার পরিবারের কথা, তোমার বোন। পরের মাসে ওর বিয়ে না? কেমন লাগবে ওর যে ওর বিয়ে হচ্ছে আর বিয়ের পরে ওর ভাই এই পৃথিবীতে নেই? হ্যাঁ, আর তোমার মা প্রত্যেক মাসে খরচার জন্য টাকা পয়সা পাঠাও না? তোমার মৃত্যুর পর কে খেয়াল রাখবে তার? কিছু ভেবেছো এ ব্যাপারে? হ্যাঁ, না। চলো, এখনো সুযোগ আছে, রাজ সাক্ষী হয়ে যাও। কথা দিচ্ছি তুমি জেলে যাওয়ার পরে তোমার মায়ের খেয়াল আমরা রাখবো। সত্যি? মানে পুরো খেয়াল রাখবে? পুরো খেয়াল? হ্যাঁ, তোমার মায়ের পুরো খেয়াল রাখা হবে। তুমি শুধু এটা বলো কার জন্য কাজ করো, তোমার বসের নাম কি? বলে দেবো?
সত্যি বলে দেবো? হ্যাঁ বলো। আমি যার জন্য কাজ করি না, যে আমার বস স্যার, তার নাম হলো এসিপি প্রদ্যুম্ন। এসিপি প্রদ্যুম্ন, যাও ধরে নাও আর গ্রেফতার করে নাও তাকে। বলেছিলাম না আমি কিচ্ছু বলবো না, যা করার আছে করে নাও। সিআইডি কোথাকার। সিআইডি। বস বস। কোনো ব্যাপার না, কিচ্ছু বলতে হবে না। এখন না তোমাকে কিছু জিজ্ঞাসা করব, কিছু বলার জন্য তোমাকে আমরা জোর জবরদস্তিও করব না, কিচ্ছু করব না। শুধু একটাই কাজ করব, আমরা তোমাকে ঘুমোতে দেব না। শুতে দেবেন না? এমনিতেও আমি জেগে থাকলেও আমি আপনাদের কিছুই বলবো না। কোনো প্রয়োজন নেই, কিচ্ছু বলো না, কিন্তু আমরা শুতে দেব না তোমাকে। ওকে ভাই দয়া, আমি এটা শুনেছিলাম যে মানুষ কোনো কিছু না খেয়ে অনেক দিন সার্ভাইভ করতে পারে, কিন্তু না ঘুমিয়ে কত কষ্ট হবে এই বেচারার। তোর বাঁচাটা খুবই মুশকিল, আমি এসব দেখতে পারবো না। সময় কাটানোর জন্য খুব ভালো হবে, তাই না? তোর জীবনের শেষ মুহূর্তগুলো তুই এই কাঁটার সঙ্গে গুনতে থাকবি, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে ঘুমোতে দিও না। ফ্রেডি স্যার, আরে কোথায় আছেন আপনি? যতক্ষণ না মুখ খুলবি চোখের পাতা এক করবি না, বুঝলি? 5 মিনিটের জন্য নয়। চল না, 1 মিনিট 1 মিনিট তো শুতে দাও। 1 সেকেন্ড, শোবো না একদম, শোবো না একদম। এই, শোবো না আমি। এবারও ভেঙে পড়বে। সবকিছু বলতে বাধ্য হবে। বললো তুই শুবি না, ওঠ। এই ঘুমোতে চাস? আরে ওকে একটু ঘুমোতে দাও, কি প্রবলেম তোমাদের? ঠিক আছে, তোমাকে ঘুমোতে দেবো আমরা। আগে বলো যে তোমাদের গ্রুপের প্ল্যানটা কি? বলছি, আমার নাম দীনেশ নয়, আমার নাম বল্লু। দীনেশ নয় আমার নাম। আর আমাকে স্পেশালি এই মিশনের জন্য তৈরি করা হয়েছিল। আর যে 2টো মার্ডার হয়েছিল না, ওটা প্র্যাকটিস ছিল। আমাদের আসল মিশন হলো ওকে মারা। আর ওই যে ওকে কি যেন নাম, স্টিভ মার্টিন, ওই শান্তির দূত যে সম্প্রতি ভারতবর্ষে এসেছে দেশে শান্তির বার্তা নিয়ে, যাতে সমগ্র বিশ্ব এই বার্তাকে সমর্থন করে,
যাতে উগ্রপন্থীরা শেষ হয়? এসিবি, আমরা চাই না যে আতঙ্কবাদ কখনো শেষ হোক। আর স্টিভ মার্টিন তো মরবেই, তোমরা কিচ্ছু করতে পারবে না। আর আর যদি তোমরা বাঁচিয়েও নাও না, আমরা স্টিভ মার্টিনকে খতম করে দেবো একেবারে। আমাদের যে শার্প শুটার আছে না, একদম পাক্কা নিশানা তার। কোথায় মারবে ওকে আর কখন বল? ও যখন কনফারেন্সে ভাষণ দেবে না, ওটাই সব থেকে সঠিক ওটাই সব থেকে সঠিক সময়। ওটাই সব থেকে সঠিক সময় হবে। ওই সময় ওর আশেপাশে কোনো সিকিউরিটি থাকবে না। আর যে কনফারেন্সটা আছে না, ওটা বিল্ডিং এর ছাদেতে হবে। তো ওই হট এয়ার বেলুনেতে আমাদের শার্প শুটার যাবে আর ওখানেই গুলি মারবে। কনফারেন্স ঘন্টাখানেকের মধ্যে শুরু হবে, এখন তাড়াতাড়ি ওখানে আমাদের পৌঁছতে হবে। আরে তোমরা যতই চেষ্টা করে নাও, বাঁচাতে পারবে না ওকে। আর হ্যাঁ, তোমরা যদি বাঁচিয়েও নাও না, তাহলে আমরা আবার প্ল্যান করব, দ্বিতীয়বার মারবো। কে মারবে? কিরকম দেখতে ও? আরে আমি ওর মুখ দেইনি এখনো পর্যন্ত। যখনই আসে ছদ্মবেশে আসে। তোমরা কি একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। স্যার, আমরা কি হট এয়ার বেলুনটা আটকাতে পারি না যতক্ষণ এই কনফারেন্স শেষ হচ্ছে? না ফেডরিক, এই সব কিছু বন্ধ করা যাবে না। আজকে আটকালে কালকে অন্যরকম প্ল্যান করবে। আজকের প্ল্যান আমরা জানি, আজই ওদেরকে ধরবো। সিআইডি মিস্টার স্টিভ মার্টিন কোথায়? ওপরে কনফারেন্স রুমে। ওর কাছে নিয়ে চলুন, আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার, এখানে 4টে বেলুন আছে। দুটো ওপরে আছে আর দুটো রেডি হচ্ছে। আমার সামনে যে বেলুনটা আছে স্যার, ওতে একটা কাপল আছে আর ওই ছেলেটার কাছে ব্যাকপ্যাক আছে। নজর রাখো ওদের উপরে। কারা কারা আসছে, কারা কারা যাচ্ছে, সবাইকে ফলো রেখো, ওকে? স্যার, ওদের বেলুন টেক অফ করেছে। হ্যাঁ, দুনিয়াতে টেরোরিজম কেন আছে, এই প্রশ্নটা আমাদের জানা দরকার। আর এই টেরোরিজম তখনই বন্ধ হবে যখন সব দেশ একসাথে ভাই ভাই হয়ে থাকবে। টেরোরিজমকে আমাদেরকে গোড়া থেকে উপরে ফেলতে হবে। দুজন মিউজিশিয়ানকে দেখছি, ওরার জন্য তৈরি হচ্ছে। ওদের হাতে গিটারের ব্যাগ আছে। এবার এটা বলা খুবই মুশকিল যে ভেতরে গিটার আছে নাকি গান।
স্যার আরও একটা লোক এসছে, ওর কাছে একটা ব্যাকপ্যাক আর একটা ক্রাচ রয়েছে। অপেক্ষা করা যাক। স্যার ক্যামেরা ক্রু এসেছে, ওদের কাছে আবার দুটো ব্যাগ। ক্যামেরা ক্রু? ওদের দিক থেকে নজর সরিও না, নজর রাখো ওদের উপরে। স্যার এখানে তো অনেক বেলুন উঠছে। সুইসাইড বম্বিং কি এটা? কেউ নিজের খুশিতে নিজের প্রাণ কি করে দিতে পারে? জীবন প্রেসিয়াস। ও নো, উই নিড টু রেসপেক্ট এতগুলো বলুন, এর মধ্যে আমরা যেটা খুঁজছি সেটা কোনটা? মনে হচ্ছে ছদ্মবেশে এসছে, মুখ দেখে গন্ডগোলের মনে হচ্ছে। দয়া, ওই দুটোর উপর নজর রাখো। আমরা যেন সব সময় একটা কথা মনে রাখি, ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2। এটা তো গিটার। হচ্ছে কি এখানে? উপরে গিয়ে এরা মিউজিক বাজাবে নাকি? বাকি সমস্ত বেলুন তো চলে গেছে, একটাই আছে। মানে স্যার খুনি এই বেলুনের মধ্যেই রয়েছে? ওয়েট অ্যান্ড ওয়াচ। খুনি এই বেলুনের মধ্যেই রয়েছে? এরা তো নিজেদের জায়গা থেকে নড়ছে না। ক্যামেরা ক্রু? স্যার এ কোথায় গায়েব হয়ে গেল? স্যার এর কাছে তো রাইফেল রয়েছে, যেমনটা সালুঙ্কে স্যার বলেছিল। অভিজিৎ, মিস্টার স্টিভ, ইউর লাইফ ইন ডেঞ্জার। আপনার জীবনের সংশয় আছে। তাহলে কি করবে? উই হ্যাভ আ প্ল্যান। থ্যাংক ইউ সিয়াজি। যদি আজকে আপনারা ঠিক সময় না আসতেন, আমি বেঁচে থাকতাম না। দেখুন, বিপদ কিন্তু এখনো কাটেনি, ঠিক আছে? এখনো খুনিকে ধরতে পারেনি, সেই জন্য বি সেফ, বি কেয়ারফুল। ওকে ফ্রেডি, পঙ্কজ, ওই বেলুনে নজর রাখো, চোখের বাইরে যেন না যায়। হ্যাঁ স্যার, আমরা বেলুনটাকে ট্র্যাক করছি।
হ্যাঁ পুরবি। গুড জব, কংগ্রাটস। ওরা ধরা পড়েছে মিস্টার অভিজিৎ? হ্যাঁ, এখনই ধরা পড়ে গেছে। ইয়েস, ওয়েল ডান। সিআইডি অনেক বছর ধরে এই দেশের সেবা করে চলেছে, আর আজকে আরেকবার আপনারা একটা ভয়ঙ্কর টেরোরিস্টকে ধরেছেন। আজ আমরা একজনকে ধরেছি, এরপরে পুরো গ্রুপটাকে ধরে ফেলবো। মিস্টার স্টিভ, উই আর ভেরি প্রাউড অফ ইউ। এই সমাজে আপনার মতো মানুষদেরই দরকার, যারা আপনার মতো সাহসী আর সৎ। তাহলে তুমি ছদ্মবেশে রনি আর হিতেনকে মেরেছ? তোমার মতো একজন সব সুপার জেলের ভাত খেয়েও ফাঁসির অর্ডার আসার আগে পর্যন্ত। তোমার কি মনে হচ্ছে তোমরা আমাকে ধরে নিয়েছো তো স্টিভ প্রাণে বেঁচে যাবে? কখনো নয়। আমাদের ক্ষমতা এত বেশি যে তোমাদের আইন এটা খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যাবে, কিন্তু আমরা শেষ হব না। শেষ হবে তোমাদের এই দেশ। শোন ছারপোকা, আমাদের দেশের উপর অনেকে খারাপ নজর দিয়েছে, আবার চলেও গেছে। জানিস আমাদের দেশ কত বছর স্বাধীন হয়েছে? ৭৪ বছর। আর এই ৭৪ বছরে আমাদের দেশের জওয়ানরা জানি না কত আতঙ্কবাদীকে মেরেছে। আজ তোর পালা, কাল তোর সঙ্গীদের পালা। আমাদের দেশ থাকবে, খুব ভালোভাবেই থাকবে। আর এই দেশ থেকে যদি কোনো জিনিস চলে যায়, সেটা হলো আতঙ্কবাদ। বুঝেছিস? আতঙ্কবাদ। আতঙ্কবাদী পিঠেই গুলি মারবি, আমরা এখানে গুলি খাই, এখানে। কিরে জুলি, রাজা কি মরে গেছে? কতক্ষণ থেকে ওয়েট করছি তোর জন্য। হ্যাঁ হ্যাঁ, তুই তো এমন ভাবে বলছিস যেন আমাকে ছেড়ে মরেই যাচ্ছিস। আরে দিব্যি খেয়ে বলছি জুলি, ওরা সব জলের মতো, নেশার মতো নেশা হলি তুই, শুধু তোর মধ্যে। মিথ্যে বলতে চাইলে না অন্য কাউকে গিয়ে বল, জুলির কাছে নয়, বুঝলি? শোন, জুলিকে মিথ্যে বলে রাজা এবার মরবে নাকি? সত্যি দিব্যি খেয়ে বলছি জুলি। চল বলছি, চল। কোথায় নিয়ে চলেছিস আমাকে পরীদের রানী? স্বর্গতে। আয় চল, তোকে আজ স্বর্গ দেখাবো।
আর কতটা যাবো জুলি? আরে ডার্লিং আয় না, ভেতরে আছে সে। তোর কোনো জবাব নেই জুলি, তুই তো যা ইচ্ছে তাই করতে পারিস। সাবাস আমার হিরোইন, সাবাস। তোর জন্য তো আমি প্রাণটাও দিতে পারি। চল এখন সাবাস যা। সাবাস। মাফ করবেন, আপনাকে খুব তাড়াতাড়ি ডাকলাম। আসলে ম্যাটারটাই খুব সিরিয়াস। আমি যখন পুরো ঘটনাটা জানতে পারলাম তখন শকড হয়ে গেছি। আরে ডিম ভুজিয়া বানিয়ে রাখ। আরে আমার রাজা, একটু বাইরে তো আয়। রাজা, দরজাটা খোল। আর কত অপেক্ষা করাবি আমাকে? রাজা দেখ, আমার সঙ্গে কিন্তু মজা করিস না। সাহেব, ওই রাজা আছে না আমার কাস্টমার, কতক্ষণ ভেতরে গেছে জানি না কেন দরজাই খুলছে না। রাজা, রাজা, রাজা সাহেব, আমার কিছু ঝামেলা মনে হচ্ছে। রঘু, দরজা ভাঙো। ও মাই গড! রাজা! এটা দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মারা হয়েছে। স্যার, গুলি এফোড় হয়ে গেছে। লোকটা এভাবে পড়েছে মানে গুলিটা এদিক থেকে চালানো হয়েছে। বুলেটটা এখানে কোথায় রয়েছে, ভালো করে চেক করো তো। স্যার, এই দেখুন স্যার। গুলিরই চিহ্ন। হ্যাঁ স্যার। কিন্তু গুলিটা গেল কোথায়? স্যার গুলি স্যার এখানে তো গুলি নেই। গুলি নেই? গুলি খুনি কোথাও নিজের সঙ্গে নিয়ে যায়নি তো? হতে পারে স্যার। এ লোকটা কে? স্যার, আমাদের কাস্টমার রাজা। কে মেরেছে গুলি? জানি না স্যার। তোমাদের এখান থেকে কেউ একটা গুলি করলো আর তোমরা বলছো জানো না? এর সঙ্গে অন্য কেউ ছিল? ও তো এখানে একলাই ছিল সাহেব। তুমি কি করে জানলে? স্যার, এ জুলির ফ্যান ছিল স্যার, রোজ দেখা করতে আসতো। আর এই মেকআপ রুম জুলিরই। তাহলে তুমি তো নিশ্চয়ই জানবে যে এ এখানে কি করে পৌঁছলো। ও রুমে কারোর সঙ্গে দেখা করতে এসেছিল। কার সঙ্গে? কার সঙ্গে দেখা করতে এসেছিল? তা তো আমি জানি না সাহেব, আমি তাকে দেখিনি। স্যার এই মেয়েটা মিথ্যা কথা বলছে। এ প্ল্যানিং করে রাজাকে মেরে দিয়েছে। না সাহেব, আমি মিথ্যে বলছি না, আমি ওকে মারিনি। তাহলে কে মেরেছে? আমি জানি না সাহেব, রাজা আমাকে বলেছিল যে রুমের পেছনের দরজা খুলে রাখতে, কেউ আসবে। ও এটাও বলেছিল যে ওই লোকটা এসে দরজার বাইরে একটা রুমাল রেখে যাবে যাতে বুঝতে পারা যায় যে ও এসছে। আর আমি গিয়ে রাজা